আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি নিউ কারিকুলাম প্রিপারেশন কোর্সের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার প্রকৃতি ও সমাজ অনুসন্ধানের প্রথম অংশ নিয়ে আজকে তোমাদের সামনে আমি আজ হাজির হলাম। আবু আদেছা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। চলো শুরু করা যাক আজকের আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম ক্লাস। ওকে, আচ্ছা, তো শুরুতে কি বলেছে যে এই শিখন অভিজ্ঞতায় আমরা কি করব? প্রথমে নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। নিজ এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান আমরা নির্ণয় করব। এরপর দুটো ভিন্ন প্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব। আচ্ছা, সো এখানে আমাদেরকে বুঝতে লাগবে কি দুইটা জিনিস, দেখো, যে প্রাকৃতিক এবং সামাজিক উপাদান। সো আমরা হয়তো অনেক সময় কনফিউজড হয়ে যাই যে আমাদের প্রাকৃতিক উপাদান বলতে আমরা বুঝি যে প্রকৃতির মতো যে উপাদানগুলো আছে। সামাজিক উপাদান বলতে কি বোঝায়? সমাজ নিয়ে যদি আমাদের একটু ধারণা থাকে বা যদি আমরা সমাজ ব্যাপারটা কি এটা যদি চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো সামাজিক উপাদান কী কী হইতে পারে। আচ্ছা, এখন সমাজ বলতে ভাইয়া কি বোঝায়? সমাজ হলো বেসিক্যালি আমরা যা এবং আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের সমাজ। আমি যদি একদম সহজ সরল ভাষায় ডেফিনেশন দিই, ঠিক আছে? সো আমাদের এই অধ্যায়ে আমরা শিখন অভিজ্ঞতা কি করব? আমাদের নিজ এলাকার কয়েকটা প্রাকৃতিক এবং সামাজিক উপাদান নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন এই সামাজিক উপাদানের মধ্যে কোনো কোনো জায়গায় কিছু আবার প্রাকৃতিক উপাদান থাকতে পারে, যেমন নদী থাকতে পারে, গাছ থাকতে পারে, ঠিক আছে, মনে করো ক্ষেত থাকতে পারে, বাগান থাকতে পারে, বা যে কোনো কিছু হইতে পারে, বা পাহাড় থাকতে পারে, ডিপেন্ডিং অন তুমি কোন জিওগ্রাফিক লোকেশনে বসবাস করতেছো। ওকে, তারপর কি বলছে যে এরপর দুটো ভিন্ন ভূপ্রকৃতি ও সামাজিক বৈশিষ্ট্য সম্পন্ন জনগোষ্ঠীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করবো। তারপর বলছে কি দুইটা ভিন্ন ভূপ্রকৃতি, মানে ন্যাচারাল জিনিসপত্র যা আছে সব আলাদা, এবং কি সামাজিক বৈশিষ্ট্য, মানে দুইটা ডিফারেন্ট সমাজকে আমরা এখন দেখব। পাশাপাশি দুইটা ভিন্ন ভূপ্রকৃতি মানে জিওগ্রাফিক্যাল, একটা হইতে পারে সমতল আর একটা হইতে পারে পাহাড়ি এলাকা, ঠিক আছে, সেটা আমরা একটু করে জানবো। এবং সেই সকল জনগোষ্ঠী মানে কি ওই এলাকায় বসবাসরত মানুষজন যারা আছে তাদের কথা বলছে, যারা একটা লম্বা সময় ধরে সেখানে বসবাস করছে, তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট নির্ণয় করে বিশ্লেষণ করব। ঠিক আছে, ওকে। এবার কি বলছে দেখো, প্রেক্ষাপট দুটোর উপর প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব। প্রেক্ষাপটের উপর আমাদের কি প্রাকৃতিক এবং সামাজিক উপাদানের প্রভাব চিহ্নিত করব, এবং ওই যে আমরা কিছু দুইটা আলাদা আলাদা ভূপ্রকৃতি বিশিষ্ট এবং কি বলে যে সামাজিক বৈশিষ্ট্য জনগোষ্ঠীর কথা বলবো, আলোচনা করব। তাদের যে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলো আছে সেগুলো তাদের জীবনযাত্রাকে কিভাবে প্রভাবিত করতেছে। আমি যদি মানে সহজভাবে বলি যে আমরা যারা সমতলের বাসিন্দা আছি, ধরলাম মনে করো যে যেমন আমার বাসা দিনাজপুর, মনে করো আমি দিনাজপুরে একরকম, ঠিক আছে, আবার মনে করো আমি গত বছর আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম বান্দরবনে, ঠিক আছে, নাফাখুমে গিয়েছিলাম। সো ওখানকার মানুষদের জনজীবন কিন্তু আরেক রকম। সো আমরা যেমন সমতল অঞ্চলের মানুষজন যেরকম সুযোগ সুবিধা পাই, আমরা যদি ভূপ্রকৃতিগত ভিন্নতার কথা চিন্তা করি, তারা দেখা যায় যারা পার্বত্য অঞ্চলে বসবাস করে ওদের সুযোগ সুবিধা কিন্তু একদম আমাদের মতো না বা সেম না, ঠিক আছে, সেখানে কিন্তু কিছু ডিফিকাল্টিস আছে, সেটা তাদেরকে ফেস করতে হয়। বা অনেক প্রাকৃতিক উপাদানের কথাও যদি আমরা কথা বলি, আমাদের এখানকার যে প্রাকৃতিক উপাদানগুলো এবং তাদের ওখানকার প্রাকৃতিক উপাদানগুলো ওটার মধ্যে কিন্তু ডিফারেন্ট। যেমন ওদের ওখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, আমাদের এখানে কিন্তু এখানে আমাদের এখানে হাইয়েস্ট নদী অব্দি আছে, ঠিক আছে। তারপর মনে করো যে সামাজিক উপাদান যদি দেখি, তো ওদের সামাজিক উপাদানগুলো কিন্তু ওখানে আলাদা, ঠিক আছে। ওরা মনে করো যে সমাজ ওদের তা কীরকম, মনে করো পাহাড়ের মধ্যে খোপ খোপ করে, মনে করো নেটওয়ার্ক নাই, কোনো কিছু নাই, একদম বিস্তীর্ণ একটা এলাকা, সেখানে মনে করো যে কোনো কারেন্ট নাই, ঠিক আছে, ইন্টারনেট নাই। চিন্তা করতে পারো এই সময়, মানে বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, মোবাইল নেটওয়ার্ক নাই, তুমি মনে করো সেখানে আছো। তো এরকম মনে করো তাদের দৈনন্দিন জীবনযাপন। আর আমাদের তো বুঝো আমরা সব কিছুর মধ্যে আর কি ডুবে আছি। ওকে, তো এই বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করার পদ্ধতি সম্পর্কে জানবো। তারপর নিজ এলাকার ইতিহাস ও সামাজিক প্রেক্ষাপট তৈরিতে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের প্রভাব বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে অনুসন্ধান করব, ঠিক আছে। সো আমরা এই ওভারঅল সব কিছুর ক্ষেত্রে আমরা কি করবো, একটা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবো, যে ধাপে 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 যাবো। ইতিহাস বলতে কি একদম অনেক আগে কি হয়েছে সেখান থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ধাপে ধাপে যে জিনিসগুলো আসছে সেখানে আমরা যাব। আমরা যদি আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যদি যে বিষয়টা আছে, আমরা যদি নামটার দিকে তাকাই, কি বলছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ঠিক আছে। সো ইতিহাস বলতে কি বোঝায়?
ইতিহাস বলতে বোঝায় অতীতের অনেক কিছু, অতীত থেকে বর্তমান পর্যন্ত আমরা যা আসছি, যে আমাদের যে এই যে ট্রানজিশন, এই যে আমাদের পরিবর্তনটা, আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশ আমাদের দেশের নাম, তাই না? তো আমাদের এই বাংলাদেশের দেশটা যেটা, সেটা কি করছে, যে অতীত থেকে যে আমাদের বর্তমান পর্যন্ত যে সময়টা গেছে, এই সময়ের মধ্যে কি কি চেঞ্জেস আসছে, ঠিক আছে, সেটাই তো আমাদের ইতিহাস। এখানকার যে ঘটনাগুলো, সেটাই তো আমাদের ইতিহাস। তো এই চেঞ্জগুলো, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল একটি সেমিনার আয়োজনের মাধ্যমে উপস্থাপন করব, এবং তারপর যে কি বলে তোমার ফলাফলটা আমরা সেখান থেকে পাবো, সেটা আমরা একটা সেমিনারের মাধ্যমে আয়োজন করে দেখাবো। এরপর মুক্ত আলোচনায় শিক্ষক ও সহপাঠীর কাছ থেকে মতামত নিয়ে এলাকার প্রাকৃতিক ও সামাজিক উপাদান সংরক্ষণে মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি গঠনে করণীয় যেই জিনিসগুলো আছে সেগুলো নির্ধারণ করব। সো মোটামুটি এখান থেকে এতটুকুই। পরবর্তীতে যদি আমরা যাই, তো এবার আমরা কি বলছে দেখো, একটা কাছে কি বলছে, যে চলো চলো আমরা আমাদের এলাকার কয়েকটি প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করে নিচে ছকটি পূরণ করি, কাজটি করে আমরা দলগতভাবে করব। সো আমরা এটা নিয়ে বেসিক্যালি কি, যেটা বলছিলাম তোমাদের শুরুতে, যে আমাদের যে সকল ছকগুলো আছে বা যে সকল দলগত কাজ আছে, সেটা আমরা আমাদের লাইভ ক্লাসে আলোচনা করব। সো আমি এই জন্য এটাতে আগালাম না, তোমাদের সাথে এই বিষয় নিয়ে লাইভ ক্লাসে আমার দেখা হবে, সেখানে আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলবো। আমরা চলে যাই আমাদের পরবর্তী টেক্সটে। ওকে, সো পরবর্তী টেক্সটে আমরা কি দেখতে পাচ্ছি, যে প্রকৃতি ও সমাজের প্রভাব। আমরা দেখব কি প্রকৃতি ও সমাজের প্রভাব, যে প্রকৃতি এবং সমাজ কীভাবে আমাদের জনজীবনে প্রভাব ফেলে সে সম্পর্কে আমরা জানবো। এবার দেখো যে আমরা এখন বাংলাদেশের দুটি ভিন্ন ভৌগোলিক ও সামাজিক বৈশিষ্ট্যের দুজন মানুষের গল্প পড়ি। এই গল্প দুটি থেকে আমরা দুটি ভিন্ন অঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক উপাদান নির্ণয় করব। তো এবার আমরা কি করব, বাংলাদেশের দুইটা ভিন্ন ভৌগোলিক এরিয়া, মানে জিওগ্রাফিক্যাল এলাকা, মানে একই এলাকার না। মনে করো রহিম আর করিমের বাসা ঢাকায়, সো ঢাকার দুইটা মানুষকে আমরা কথা বলবো না, ঠিক আছে? হয়তো রহিম থাকে মনে করো ঢাকায়, করিম থাকে নোয়াখালীতে, বা মনে করো একজন থাকে ভোলায়, একজন থাকে হাতিয়ায়, ঠিক আছে? এরকম যে ডিফারেন্স, এরকম ডিফারেন্সে দুইটা মানুষ নিব আমরা, তারপর তাদের এলাকার ভৌগোলিক এবং সামাজিক বৈশিষ্ট্য মানুষ সম্পর্কে আমরা জানবো, এবং সেগুলো তাদের জীবনে কীভাবে প্রভাব ফেলছে। ওকে, সো এবার আমরা দেখি, এবং সেখান থেকে তাদের ঐতিহাসিক এবং সামাজিক প্রেক্ষাপট খুঁজব। তো এবার দেখি আমরা সমুদ্রের বুকে জব্বার হোসেন, ঠিক আছে, সমুদ্রের বুকে জব্বার হোসেন। সো আমরা যদি একটা জিনিস চিন্তা করি, প্রথমে এই আমাদের ক্যাপশনটা পরে মাথায় আসবে কি, ভাইয়া সমুদ্রের বুকে জব্বার হোসেন, ব্যাপারটা কেমন না? সমুদ্রে আবার কেউ বাস করে, সমুদ্রে আবার কেউ থাকে না, সমুদ্রে কেউ থাকে না, তবে সমুদ্রে আবার কেউ থাকেও। এখন থাকে আবার থাকে না, এর মাঝখানে তাহলে মানে গ্যাঞ্জামটা কোথায় লাগতেছে? আমরা যদি চিন্তা করি, আমরা যে মাছ খাই, ইলিশ মাছ তো আমাদের খুব পছন্দ, পয়লা বৈশাখ আসতেছে সামনে, এবং সেখানে আমরা মাছে ভাতে বাঙালি, ঠিক আছে? সো এই ইলিশ মাছ ধরার জন্য কি করতে হয়, আমাদের যে জেলেরা আছে, একজন মানুষ, একটা শ্রেণী, পেশার শ্রেণী, তারা কি করে, জেলে শ্রেণী যাদের কাজ হলো কি মাছ ধরা, তারা কি করে, এই যে ট্রলার নিয়ে, নৌকা নিয়ে, তারপর জাহাজ নিয়ে, যার যেরকম সামর্থ্য সেটা নিয়ে তারা কি করে, তো মাছ সমুদ্রে যায়, গিয়ে সেখানে কিন্তু তারা দিনের পর দিন থাকে, অনেক দিন থাকে, কখনো দেখা যায় কয়েক সপ্তাহ থেকে মাস ব্যাপী সেটা পড়ে যায়, কিন্তু তারপর তারা সেখানে গিয়ে কি করে, মাছ শিকার করে, তারপর সেটা আমাদের কাছে নিয়ে আসে। এই জন্যই বলা হয়েছে দেখো, যে সমুদ্রের বুকে জব্বার হোসেন, এবং ওই যে সময়টা কালটা থাকে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা যখন থাকে, নর্মালি মাসের পর মাস অত দূর যায় না, কয়েক সপ্তাহ অ্যাটলিস্ট তারা এখানে বেসিক্যালি এই কাজটা করে। তো তখন কি হয়, তাদেরকে সমুদ্রের মধ্যে থাকতে হয়, ওই নৌকার মধ্যেই, বা এই মনে করো যে স্পিড বোর্ডের মধ্যেই, বা যেটার মধ্যে তারা যায়, সেখানে তাদের জীবনযাপন থাকে, থাকা, খাওয়া, ঘুমানো, কাজকাম করা, সব কিছু কিন্তু ওটার মধ্যেই করতে হয়। সো এখানে যদি আমরা দেখি, জব্বার হোসেনের জন্ম সমুদ্র তীরবর্তী এলাকায়। সো সমুদ্র তীরবর্তী এলাকায়, সেজন্য তার ওই এলাকায় কিন্তু প্রধান পেশা কি, প্রধান পেশা হইলো তোমার মাছ ধরা, তাই তো? তাই সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করেই তার জীবন চলে যায়। তো যেহেতু সমুদ্রের কাছে, তাই জীবিকার প্রধান উৎস কি ওখানে, প্রধান উৎস হলো ওখানে মাছ ধরা। আমরা যদি আমাদের বাংলাদেশের ওভারঅল জেনারেল পিপলদের কথা বলি, মানে একটু অনেক আগে থেকে যদি আমরা আসি, ঠিক আছে, এখন না হয় সব এলাকায় মানুষজন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তারা নতুন নতুন অনেক পেশায় যুক্ত হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমরা যদি 100 বছর আগের কথা চিন্তা করো, মনে করো 100 বছর আগে, যখন মনে করো যে বাংলাদেশের মানে প্রথম যেই বিদ্যাপীঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি পড়াশোনা করতেছি আর কি বর্তমানে, মানে প্রথম যে বিশ্ববিদ্যালয়, সেটাও মনে করো নাই, ঠিক আছে, স্কুল কলেজও নাই, ঠিক আছে, কিচ্ছু নাই, মানে স্কুল কলেজ আমরা এখন দেখি কি, যে 1 কিলোমিটার পর কিলোমিটার গেলেই দেখা যায় যে একটা করে প্রাইমারি স্কুল বা হাই স্কুল দেখতে পাই, সেখানে আমরা পড়াশোনা করি, বা আমাদের অক্ষর জ্ঞান থাকে। আজ থেকে 100 বছর আগে কিন্তু জিনিসটা চিন্তা করা অতটা সহজ ছিল না। তখন মনে করো কি হইতো, তখন মনে করো যে মানে পড়তে পারতো মানুষ, এরকম মানুষই পাওয়া খুব টাফ ছিল। তো ওই সময় মনে করো
যখন এই যে এতটা ডেভেলপমেন্ট ছিল না, তখন কি হইতো, মানুষের প্রধান পেশা কি হইতো, যদি কারো জমি থাকতো তারা আইদের কৃষিকাজে নিয়োজিত হইতো, বা কারো যদি বাসা যদি নদী তীরবর্তী হইতো, বা অথবা মনে করো তোমার সমুদ্র তীরবর্তী হইতো, তাই তাদের কমন পেশা হইতো কি, মাছ ধরা। কারণ ডিপেন্ড করবে আমার কাছে কি রিসোর্স আছে, যার কাছে জমি আছে সে সেখানে চাষ করে ফসল ফলাইতো, যার কাছে আশেপাশে নদী বা সমুদ্র আছে সে সেখান থেকে মাছ ধরে তার জীবিকা নির্বাহ করতো। ঠিক আছে, এরকম করে মনে করো ডিফারেন্ট ডিফারেন্ট আরও অন্যান্য পেশা কিন্তু গড়ে উঠছে, বাট এই দুইটা ছিল ওয়ান অফ দ্য মেইন প্রফেশনস। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে মাছ ধরে এবং হাটে মাছ বিক্রি করে তার জীবন চলতেছে কিভাবে, সেটার একটা ব্যাখ্যা আমরা এখানে পাইলাম। তো তার বাড়িতে আছে স্ত্রী এবং 3 সন্তান। জব্বার হোসেন স্বপ্ন দেখেন তার সন্তানেরা পড়াশোনা করে শিক্ষিত হবে। ঠিক আছে, তিনি চিন্তা করেন তার পড়াশোনা করে শিক্ষিত হবে, কারণ তিনি যখন এই সময় ছিল তার সময় শিক্ষা তো অ্যাভেলেবল ছিল না, বাট কিন্তু বর্তমান যদি শিক্ষা তো অ্যাভেলেবল, তিনি চিন্তা করেন তার সন্তান যারা আছে তারা মাছ ধরা পেশায় থাকবে না, তারা কি করবে, শিক্ষিত হবে, তারা পড়াশোনা করবে। কারণ এই পেশাটা কিন্তু একটা রিস্কি পেশা। ঠিক আছে, এবং অনেক জীবনের ঝুঁকি থাকে। এটা তোমরা যদি যারা একটু নিউজ টিউজ দেখো, এই যে কালবৈশাখী ঝড়টর যখন হয় আমাদের কি বলে বঙ্গোপসাগরে, তখন কি হয়, অনেক জেলে দেখা যায় নিখোঁজ হয়ে যায়, বা কি বলে ঝড়ের কারণে মারা যায়। ঠিক আছে, সমুদ্রের মধ্যে ডুবে যায়, তো জীবনের একটা ঝুঁকি থাকে। হাট বাজারে মাঝে মাঝে শহর থেকে আসা মানুষের দেখতে পান, তারা মাছ কিনে নিয়ে যান, তাদেরকে ভাষাও জেলেদের মতো না। এখন এইখানে খেয়াল করো, একটা সামাজিক উপাদানের কথা আমরা এখানে দেখতেছি। ভাষা, ভাষা কিন্তু একটা সামাজিক উপাদান, ভাষা একটা সামাজিক উপাদান। তো তাদের ভাষা জেলেদের মতো না। এখন এটা ব্যাপারটা কিরকম, তার মানে কি তারা বাংলায় কথা বলে না? না, বাংলায় কথা বলে, কিন্তু আমরা যে তোমাদেরকে যখন আমি বাংলা ক্লাস করিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, আঞ্চলিক ভাষা এবং আমাদের কি বলে যে একটা যে আঞ্চলিকতা টান থাকে, এবং নরমালি যে আমাদের প্রমিত রূপ ভাষার যেটা, যেই ভাষায় আমি তোমাদের সাথে কথা বলতেছি, আদর্শ যে রূপটাতে, যেখানে আমরা শহরে বা স্কুলে কলেজে বা আমাদের বইয়ের পাতায় বা আমরা কোনো একটা ফর্মাল ওকেশনে যেভাবে কথাবার্তা বলি, আর আঞ্চলিকতার ভাষা কোনটা, যদি খুব সহজ উদাহরণ হলো, আমরা যদি একটু শহর থেকে গ্রামাঞ্চলের দিকে যাই, সেখানে মানুষজন দেখা যায় যেভাবে কথা বলে সেটা হলো আঞ্চলিক ভাষা। এটা ডিফারেন্ট এলাকার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট রকম হইতে পারে। সো ওইটার কথা বলছে, তার মানে এই না যে একদম অন্য কোনো ভাষায় কথা বলছে। ওকে, আচ্ছা, দাদার কাছ থেকে শুনেছেন এখানে নাকি এক সময় জাহাজও আসতো। ঠিক আছে, তার মানে কি, তার দাদা, দাদা মানে কি, মানে উনি জব্বার সাহেবের বাবা, তার আগে ছিল তার বাবা, মানে ছিল তার দাদা। ঠিক আছে, মানে আরো 50-60 বছর আগে বা 70-80 বছর আগে এখানে জাহাজও আসতো। এখান থেকে লবণ, জামা কাপড় এসব জাহাজে করে বিভিন্ন দেশে নিয়ে যেত, জাহাজে বিদেশি মানুষরাও আসতো। তার মানে কখনকার কথা বলছে, চিন্তা করো দেখি। এই যে যখন মনে করো বিদেশি বণিকরা আসতো, এখন এটা যদি আমি যদি মানে এই ডেমোগ্রাফির কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ইতিহাসের বেশ কিছু জিনিসপত্র কিন্তু মাথার মধ্যে নাড়া দিচ্ছে। ঠিক আছে, যে যখন যদি তোমরা 6, 7, 8-এ যদি একটু ইতিহাস বইটা পড়ে থাকো, সে সময় বলতো না যে একসময় বিদেশ থেকে মানুষজন আসতো আমাদের এলাকায় কি করতে, জামা কাপড় কিনতে, মশলা কিনতে, বিভিন্ন কিছু কিনতে। ঠিক আছে, সো ওরকম মনে করো কিছু মাথায় আসতেছে। ঠিক আছে, কারণ এখন তো মনে করো আগের মতো, আগে যেই বণিকরা ছিল বা আগে যারা ব্যবসায়ীরা যা ছিল, তারা কি করতো, এরকম করে মনে করো যে আমি যেমন যদি তোমাকে কথা বলি, ইংরেজদের কথায় যদি আমি সেই টু সে তোমাকে বলি, ইংরেজরা কি করছিল, ইংরেজরা প্রথমে কিন্তু ব্যবসা বাণিজ্যের সূত্রে কিন্তু আমাদের এলাকায় আসছিল। তারপর তারা কি করতো, জাহাজে নিয়ে আসতো, এসে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে তারপর তাদের দেশে নিয়ে যেত। আগের সময় বা আগের যুগে কিন্তু ব্যবসা বাণিজ্য বা ট্রেডিং কিন্তু এভাবেই হইতো। ওকে, ট্রেডিং কিন্তু এভাবেই হইতো, কিন্তু বর্তমান সময়ের কথা যদি আমরা চিন্তা করি, বর্তমান সময় কিন্তু এভাবে কিন্তু হয় না। বর্তমান সময় যদি একটু যুগটা চেঞ্জ হয়েছে। সো আজ থেকে 70-80 বছর আগে কিন্তু ইংরেজ শাসন আমল ছিল। ঠিক আছে, 70-80 বছর আগে কিন্তু ইংরেজ শাসন আমল ছিল। তো আমার মনে হয় তুমি সেই সময়টার কথাই বলতেছেন। তো শহরের লোকেরা অনেক সময় শার্ট, প্যান্ট, কোট পরে আসে। ঠিক আছে, তো শহরের কাপড় চোপড় বেসিক্যালি কিরকম আমরা জানি, যারা অফিস গোয়িং পিপল, যারা অফিসে যায়, তারা কিন্তু শার্ট, প্যান্ট, কোট এগুলো পরে চলাচল করে। ওকে, আর তা জব্বার হোসেনের ভালো লাগে, স্ত্রীকে জানান এবার কিছু টাকা জমলে দর্জির কাছ থেকে শার্ট, প্যান্ট, কোট বানিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা দেখে তার মনের মধ্যে একটা আশা জাগে, না আমিও একদিন শার্ট প্যান্ট পরবো, জাগতেই পারে, এটা অনেকের মধ্যেই জাগে। তার এই কথা শুনে স্ত্রী হাসেন, এই জামা কাপড় পরে আপনি কই যাবেন? জব্বার সাহেব ভাবেন, সত্যিই তো এটা পরে তিনি কোথাও যেতে পারবেন না, এমনকি এই পোশাকে তিনি সমুদ্রেও ঝাঁপ দিতে পারবেন না। ঠিক আছে, তো জব্বার সাহেব যখন রিয়ালিটি চিন্তা করলো, তখন দেখলো কি, যে যারা শার্ট, প্যান্ট, কোট পরে তারা নর্মালি কি করে, অফিস গোয়িং পিপল, তারা অফিসে যায়, গিয়ে তাদের দৈনন্দিন কাজকর্ম করে, সেখানকার ড্রেস কোড হলো এটা। কিন্তু তিনি যেই শার্ট, প্যান্ট, কোট যদি পরেন, এটা পরে তার যেই অফিসিয়াল কাজ, মানে মাছ ধরা, তিনি মাছ ধরতেও যাইতে পারবেন না, এবং কি সমুদ্রে ঝাঁপও দিতে পারবেন না। কারণ আমরা জানি
শার্ট প্যান্ট কোট একটু ফিটিং হয় এবং ভারী হয়, এবং সেটাতে পরে যদি তুমি পানিতে ঝাঁপ দাও তোমার পক্ষে সাঁতার কাটা কিন্তু সো মাচ টাফ হয়ে যায়। আর সমুদ্র তো একদম উত্তাল জায়গা, তো সেখানে পরে এইটা মানে পরে সাঁতার কাটার কোনো প্রশ্নই আসে না। তো এটার কথা তিনি বলছেন এখানে। ওকে, তিনি বুঝলেন না লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর কোনোটাই হয় না, একটু গুজে দিলেই হলো, কাজে লেগে পড়া যায়, আবার ভিজে গেলে বাতাসে খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। যেহেতু তিনি জেলে, তার কি বলে কাজটা যেহেতু মাছ ধরা, তার সাথে কিন্তু পানির সাথে তার সম্পর্ক, তো পানিতে ভেজা তার জন্য কিন্তু একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই জন্য কি হয়, তার লুঙ্গি বেসিক্যালি ভিজে যায় বারবার, আবার কিন্তু বাতাসে শুকায়ও যায়। কিন্তু কোট প্যান্ট স্যুট পরে যদি তিনি মাছ ধরতে যায় এবং সেটা যদি ভিজে যায়, সেটা শুকাইতে কিন্তু একটা দীর্ঘ সময় লাগবে, তার মাঝখানে দেখা যাবে তিনি বিভিন্ন রকম অসুখ বিসুখ বাধায় ফেলছে, ঠান্ডা লাগে গেছে। ঠিক আছে, সো এই জিনিসটা এখানে কিন্তু বলছে। আমরা যদি পরবর্তীতে যাই, তারপর কি জব্বার হোসেনের ছোট ছনের ঘর মাঝে মাঝে সমুদ্রের ঝড়ে ভেঙে যায়। তা আমরা আরেকটা ডেমোগ্রাফিক জিনিস, আমরা মানে সামাজিক উপাদান পাইলাম, সেটা দেখো কি, যে ছোট ছনের ঘর। তো বাসাবাড়ি যে আমাদের আছে এটাও কিন্তু সামাজিক উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা যদি আমাদের সামাজিক উপাদান চিন্তা করি, আমাদের বাসাবাড়ি কীরকম, আমাদের বাসাবাড়ি হলো কি অ্যাটলিস্ট ইটের মানে সিমেন্টের বা মাটির এগুলা দিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। তো তারটা কি একদম ছনের ঘর, মানে ছন পাতা দিয়ে তার ঘরটা বানানো। সো এটাও কিন্তু আমাদের সামাজিক উপাদান, ঠিক আছে। যারা শহরে থাকো তাদের সবারই বাড়ি আমি জানি যে ইট পাথর বালু সিমেন্ট দিয়ে মানে ওভারঅল যেভাবে বানায় দালান কোঠা টাইপের বানানো, ঠিক আছে। যারা গ্রামে থাকো তাদের ক্ষেত্রে বাসাটা দেখা হইতে পারে, এখন গ্রামেও মাটির বাড়ি দেখা যায় না, তাদের ক্ষেত্রেও দেখা যায় পাকা ঘর বাড়ি, বা তার বাড়িটা কিন্তু পাকা না, তার বাড়িটা কি ছনের, ছন পাতার, ঠিক আছে। ওকে, সেবার কি এগুলো ঠিক করতে তখন বেশ কষ্ট করতে হয়, তারপরেও আগের যে অবস্থা এখন অনেক ভালো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে যখন ঝড় আসে শহর এলাকায়, তখন কিন্তু আমাদের কি কোনো রকমেরই কোনো সমস্যা হয় না, আমরা উপভোগ করি, ঠিক আছে। বিদ্যুৎ চমকায় আমরা তাকায় দেখি, আমরা বৃষ্টিতে ভিজি, ঠিক আছে, আমাদের মাথায় কিন্তু কোনো চিন্তা নেই, কারণ আমাদের বাসা বাড়ি যেহেতু পাকা, এটা যেহেতু ঝড়ে উড়ে যাওয়ার মতো অবস্থা না। কিন্তু জব্বার সাহেবের বাসা দেখতেছি আমরা ঝড়ে উড়ে যাওয়ার মতো অবস্থা। মায়ের কাছ থেকে শোনায় এক সময় নাকি বড় বড় ঝড়ে অনেক মানুষ মারা যেত, এরকমই এক ঝড়ের সময় মা তার এক ছোট বোনকে হারিয়েছেন। এই সময়টার কথা বলা হচ্ছে কখন জানো, যে মনে করো এক সময় আমরা যদি যুদ্ধ পরবর্তী সময় চিন্তা করি বা তারও আগে যদি চিন্তা করি আমাদের দেশে, তখন মনে করো যে বড় বড় সাইক্লোন হইতো, টর্নেডো হইতো, ঘূর্ণিঝড় হইতো, তখন কি হইতো যে উপকূল এলাকার মানুষজন যারা আছে না তাদেরকে মনে করো যে খুব একটা মানে হ্যাসেলের মধ্যে পড়তে হইতো, সমুদ্র থেকে বড় বড় জলোচ্ছ্বাস আসতো, আসে মানুষদেরকে নিয়ে একদম চলে যাইতো। তারপর আবার কি হইতো যে অনেক বেগে ঝড় উঠতো এবং সেই ঝড়ে দেখা যাচ্ছে মানুষ গরু ছাগল সবাই কিন্তু উঠতে শুরু করতো। সো এই ধরনের তোমরা যদি একটু পড়াশোনা করো, 1990 সালে এরকম হয়েছিল, তার আগে এরকম হয়েছিল, তারও আগে অনেক বেশ কয়েকবার যুদ্ধ পরবর্তী পরে একবার হয়েছিল, 70 সালে একবার হয়েছিল, ঠিক আছে। তো যখন তুমি ইতিহাস জানবা তখন মনে করো এই জিনিসগুলো তোমার কাছে তখন মানে ক্লিয়ার হয়ে উঠবে, মানে আসলে জব্বার সাহেবের গল্পে কি বলতেছে। নর্মালি তো আমরা যখন জব্বার সাহেবের গল্প পড়বো তখন তো আমরা এত কিছু রিয়ালাইজ করতে পারবো না, আল্লাহ এর মাঝখানে এত কিছু চলে আসছে বা এত কিছু বলা আছে বা এত কিছু লুকায় আছে, ঠিক আছে। যত পড়বা তত মনে করো জিনিসটা রিয়ালাইজ করবা। এখন সমুদ্রে এরকম বড় ঝড়ের আশঙ্কা হলে তারা বিপদ সংকেত পান, ঠিক আছে। কারণ আমরা জানি এখন মনে করো কোনো কারণে যদি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দেয়, তখন কিন্তু আমাদের সরকার থেকে কিন্তু কি করে, আবহাওয়া বিভাগ থেকে কি করে বলে দেয় 1 নম্বর বিপদ সংকেত, 2 নম্বর বিপদ সংকেত, এরকম করে কিন্তু 10টা বিপদ সংকেত থাকে, ডিপেন্ডিং অন যেই ঝড়টা আসতে যাচ্ছে বা যেই ওভারঅল পরিস্থিতি খারাপ হইতে যাচ্ছে সেটা কতটুকু ভয়াবহ হইতে পারে, ঠিক আছে। তো তখন কিন্তু যে জেলেরা আছেন, যে মাঝিরা আছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান, তাদেরকে কিন্তু তখন তারা সমুদ্র থেকে কিন্তু ব্যাক চলে আসেন। কিন্তু আগে কিন্তু এটা বুঝতে পারতো না কখন ঝড় আসবে কী হবে, হুট করে দেখা যেত পরিস্থিতি খারাপ হয়ে গেছে এবং কিন্তু তাদের কিন্তু জানমাল সব কিছু ফাঁসিয়ে চলে গেছে। ওকে, তো যার কারণে কী হয়, বিপদ সংকেত পাওয়ার পর উপকূল এলাকার মানুষজন কী করে, যে সেফ হাউস যেগুলো আছে সরকারের শেল্টার যেগুলো আছে সেখানে কিন্তু চলে আসে ঘর বাড়ি ছেড়ে। তারপর যখন ঝড় থেমে যায় তখন তারা আবার ঘর বাড়িতে চলে যায়, এতে করে জীবনগুলো কিন্তু বেঁচে যায়। ওকে, স্ত্রী সন্তান নিয়ে এই যে আশ্রয় কেন্দ্রের কথা বলছিলাম, শেল্টারের কথা বলছিলাম, সেখানে কিন্তু আশ্রয় নেন। জব্বার হোসেনের জীবন যেন এই সমুদ্রেই, সন্তানরা যেখানেই যাক তিনি সমুদ্রেই মরতে চান। মাঝে মাঝে সমুদ্রের পানির উপর মাছের ট্রলারে গা ভাসিয়ে দিয়ে জোর গলায় গান ধরেন। বেসিক মাঝি থিংস, ঠিক আছে। আমাদের এলাকায় আমাদের যেই তোমরা যারা বেশ কিছু রকমের গানের সাথে পরিচিত আছো, আমার গানের নামটা এই মুহূর্তে মনে আসতেছে না, ভাটিয়ালি গান সম্ভবত। তো মেয়েদের কিন্তু কি তোমাদের
জেলেদের কিন্তু আলাদা গান আছে এক ধরনের, ঠিক আছে। তো এটা ডিফারেন্ট এলাকার জেলেদের ডিফারেন্ট রকম, সমুদ্রের একরকম, সমতলের একরকম। সো জব্বার হোসেন কি চান, যেহেতু তিনি এই সমুদ্রের মধ্যেই মানুষ, সমুদ্রের মধ্যে তিনি বেড়ে উঠেছেন, তার ইচ্ছা কি এই সমুদ্রের মাঝখানে তিনি মরতে চান, এবং কি মাঝে মাঝে তিনি সমুদ্রের পানির উপর মাছের ট্রলারে গা ভাসিয়ে দিয়ে জোর গলায় গান ধরেন। ওকে, এবার দেখি বিয়ের সাজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে অন্বেষা। এবার আমরা অন্বেষার বিয়ের ব্যাপারটা এবার কথাবার্তা বলি, দেখি কি হয়। আজ অন্বেষার বিয়ে, যদিও আমাদেরকে দাওয়াত দেয়নি, ঠিক আছে, তবে সমস্যা নেই, দাওয়াত না দিলেও আমরা মন খারাপ করব না। আমরা কি করব, আমরা একটু অন্বেষণ করার চেষ্টা করি যে অন্বেষার বিয়েতে আসলে কি ঘটনা বা এর পিছনে গল্পটা কি। যেমন জব্বারের একটা সিম্পল কি বলে যে জীবনযাপনের গল্পের মধ্যে দেখলাম আমরা কত কিছু লুকায় ছিল, সামাজিক উপাদান লুকায় ছিল, ভৌগোলিক উপাদান লুকায় ছিল, পাশাপাশি ইতিহাস লুকায় ছিল, ঠিক আছে। পাশাপাশি আমরা অনেক কিছু জানতে পারলাম এখানে। তারপর যে ডিফারেন্স জানলাম শহরের এলাকার এবং উপকূল এলাকার মানুষজনের জীবনযাপনের ডিফারেন্সটা কীরকম, সামাজিক উপাদানের ডিফারেন্সটা কীরকম, ঠিক আছে। এবার আমরা অন্বেষার বিয়েতে একটু দেখি যে অন্বেষার বিয়ের সময় কী ঘটনা ঘটছে, সেটাই আমরা ডিফারেন্স দেখব। ময়মনসিংহের হালুয়াঘাটে বড় হয়েছে অন্বেষা সাংমা, ঠিক আছে। চারিপাশে গাছপালা ও প্রাকৃতিক পরিবেশ সবসময় তাকে আগলে রেখেছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না। বেশ সেজে ফেলেছে আজ, নিজের রুমটি পরিপাটি করে ঘরে গুছিয়েছে, পুরনো কিছু জিনিসপত্র সরিয়েছে। বিয়ের পর স্বামীকে নিয়ে উঠবে এখানেই, ঠিক আছে। সো আমরা নামটা দেখতে পাচ্ছি, নাম সবার আগে খেয়াল করো, কি নাম, যদি নাম খেয়াল করি, নাম হলো অন্বেষা সাংমা, ঠিক আছে। অন্বেষা সাংমা নাম দেখে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে সে একজন আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা যদি এখানে ডিফারেন্স তোমরা খেয়াল করছো কিনা জানি না, দেখো কি বলছে যে সে তার ঘরের জিনিসপত্র গোছাচ্ছে, পুরনো জিনিসপত্র সরিয়ে ফেলেছে। কারণটা কি, বিয়ের পরে স্বামীকে নিয়ে উঠবে এখানেই, মানে স্বামীকে তার বাসায় রাখবে। আমরা যদি আমাদের মানে যারা শহর অঞ্চলে আছি বা যারা আমরা ওভারঅল বিভিন্ন রকমের আছি, যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী না আর কি, যারা মনে করো আমরা অন্যান্য ধর্মাবলম্বী বা হোয়াটএভার যারা আছি, তারা যদি একটু চিন্তা করো, আমাদের আশেপাশে যখন বিয়ে হয়, তো বিয়ের পর কি হয়, বিয়ের পর মেয়ে ছেলের বাসায় যায়, তাই তো, মানে স্ত্রী যায় তার হাজবেন্ডের বা স্বামীর বাসায়। বাট এখানে জিনিসটা হচ্ছে উল্টা, বিয়ের পর স্বামীকে নিয়ে সে তার নিজের বাসায় উঠবে। সো ডিফারেন্সটা দেখো, ওকে। এটা হলো প্রথম একটা খটকা খাওয়ার জিনিস, ঠিক আছে। কারণ এখানে একটা ব্যাপার আছে, তোমরা যারা অলরেডি জানো, যারা একটু স্মার্ট তোমরা, তারা জানো যে পরিবারতন্ত্র দুই রকম, একটা হলো পুরুষতান্ত্রিক, ঠিক আছে, একটা হলো যে নারীতান্ত্রিক, ঠিক আছে। তো যেই সমাজে নারী প্রধান, সেই সমাজে বেসিক্যালি এরকম হয় যে বিয়ের পর পুরুষরা নারীদের বাসায় গিয়ে ওঠে। আর যেইখানে পুরুষ প্রধান পরিবার যেগুলো, সেই পুরুষ প্রধান পরিবারগুলোতে কি হয় বা সমাজে কি হয়, বিয়ের পর স্ত্রীরা পুরুষদের বাসায় গিয়ে ওঠে। সো এটাই আর কি ডিফারেন্স, এর বেশি কিছু না, ঠিক আছে। এটাকে নেগেটিভভাবে নেওয়ার কিছু নাই। আচ্ছা, যার যেটা কালচার সে সেটা ফলো করবেই। তো বাড়ি ভর্তি মানুষ, সবার আগ্রহ নতুন বরকে দেখার। ইন্টারেস্টিং জিনিস খেয়াল করো, নর্মালি হয় কি, আমাদের আমাদের এলাকায় কোনো বিয়ে হলে কি হয়, মানুষজন কি বউকে দেখতে চায়, যে নতুন বউকে দেখি, বউ কেমন সাজছে, ঠিক আছে। এখানে কি হচ্ছে, সবাই আগ্রহ করে নতুন বরকে দেখতেছে। তাছাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা প্রস্তুতি নিচ্ছে বিয়ের অনুষ্ঠানে গান ও নাচ পরিবেশন করবে। বিভিন্ন খাবারের আয়োজনও করা হয়েছে, কিন্তু অন্বেষা কেন যেন সবার মতো মজা করতে পারছে না। চিন্তা হচ্ছে নতুন জীবনের সব কিছু কিভাবে শুরু করবে। আচ্ছা, মানলাম এটা বেসিক, এটা মিল আছে আমাদের সাথে, কারণ আমরা দেখতে পারি যে আমাদের এলাকাতেও যদি কোনো মেয়ের বিয়ে হয়, সেক্ষেত্রে তারাও দেখি একটু চিন্তায় থাকে যে কি হবে বা কিভাবে সে সামলাবে সব কিছু। হঠাৎ মা অন্বেষার ঘরে ঢুকে বললেন, নতুন জামাইকে বাইরে কাজ করতে হবে, তাদের জমি জমা দেখে শুনে রাখতে হবে। তাই বিয়ের পর দিনই মেয়ের জামাইকে নিয়ে তিনি চাষাবাদের সম্পত্তি দেখিয়ে দিতে চান, ঠিক আছে। আমাদের এলাকায় কি হয়, মানে ইন জেনারেল বিয়ের পর যখন মানে ঘুরতে যায় জামাই, তখন মোটামুটি একদম আদর করে রাখে, কোনো কাজ করতে দেয় না, মানে পা মাটিতে নামতে দেয় না, এমন একটা অবস্থা। আর এখানে দেখো কি বলতেছে, এখানে বলতেছে যে বিয়ের দিনই বলতেছে বেসিক্যালি জামাইকে কালকে কাজ কাম বুঝাই দিবে, তাকে কাজ করতে হবে। দেখো আয়রনি, দেখো আয়রনি। অন্বেষার একটু রাগ হলো, মাকে একটু কড়া করেই বলল, মা একজন মানুষ প্রথম আমাদের সঙ্গে এসে থাকবে, বিয়ের পরদিন তুমি তাকে কাজে পাঠিয়ে দেবে। মায়ের উত্তর, কি করব বলো, আমার সব সম্পত্তি তো তোমার, তুমি যদি বরকে পরিশ্রমী না করে তোলো,
বর তো আলসে হয়ে যাবে। সেখানে একটা মজার জিনিস দেখো, আমার তোমাদের মনে হচ্ছে না কোনো কারণে যে আমাদের সমাজে যদি চিন্তা করি, ঠিক আছে, তাহলে কি হবে, মানে ক্যারেক্টারটা উল্টা হয়ে যাবে, যে এখানে বরের জায়গায় বউ হবে, বউয়ের জায়গায় বর হবে। আমাদের নর্মালি কি বলে যে বিয়ের পর দিন মানে বউকে কাজ করতে হবে, বাড়ির কাজকর্ম দায়িত্ব নিতে হবে। এই জন্য শাশুড়িরা একটু রাগারাগি করে বলে, তখন যে হাজবেন্ড থাকে সে একটু প্রতিবাদ করে যে না আজকে তো বিয়ে হয়ে আসলো, নতুন মানে বউ, সব কিছু বুঝাই নিতে একটু সময় লাগবে। কিন্তু এইখানে দেখো কি বলছে, এখানে আমাদের যে বর আছে তাকে কাজে পাঠাতে বলছে, এবং বউ তার হয়ে প্রতিবাদ করতেছে, করে বলতেছে সে যেহেতু কি করবে, নতুন আমাদের সঙ্গে এখন থাকবে। এখানে তোমরা ক্লিয়ার হয়ে গেছো আই গেস, যে সে আর কি তার ওয়াইফের সাথে থাকা শুরু করছে, এবং বিয়ের পর দিনই তুমি তাকে কাজে পাঠিয়ে দেবে। মা কি বললো, আমার সব সম্পত্তি তো তোমার। নর্মালি কি হয়, নর্মালি যদি আমি দেখি আমাদের পুরুষতান্ত্রিক সমাজে কি হয়, বা পুরুষতান্ত্রিক পরিবারে কি হয়, যে পিতামাতার সম্পত্তির উত্তরাধিকার হয় কে, ছেলেরা, ছেলে, বাড়ির ছেলে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তির উত্তরাধিকারকে, উত্তরাধিকার হলো মেয়ে। ওকে, তুমি যদি বরকে পরিশ্রমী না করে তোলো, বর তো আলসে হয়ে যাবে, ঠিক আছে। ওকে ফাইন, আমরা পরের লাইনে যাই। পরের লাইনে কি বলছে, অন্বেষা মায়ের কথা মেনে নিল, তারপর কথা ঘুরিয়ে বলল, মা কেমন লাগছে আমাকে। মা এবারও কিছুটা মলিন দৃষ্টিতে বললেন, আমি ভেবেছিলাম তুমি দকমান্দা, মানে ঐতিহাসিক পোশাক তাদের যেটা, সে দকমান্দা পরবে। কি দকমান্দা পরবে? অন্বেষা বলল, মা এখন তো তেমন কেউ এই পোশাকে বিয়ে করে না। মা বললেন, আমি ভেবেছিলাম তুমি সবার মতো না। অন্বেষা বলল, মা আমি সামনের সবগুলো অনুষ্ঠানে দকমান্দা পরবো, বিয়ে তো একবারই হয়, এই একটা দিন আমার মতো করে একটু সাজি। মা আর কিছু না বলেই চলে গেলেন, ঠিক আছে। সো আমরা এখানে দেখলাম, এইখানেও কি বলে একটা ডিফারেন্স দেখলাম। সেই ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হলো ওভারঅল কালচারের, মানে সামাজিক রীতিনীতির, ঠিক আছে। এটা সামাজিক রীতিনীতি, যেহেতু পি একটা সামাজিক ব্যাপার, তো সামাজিক রীতিনীতির আমরা একটা ডিফারেন্স দেখলাম। ওকে, দুইটা ডেমোগ্রাফিক মানুষের। সো ময়মনসিংহের গারো পাহাড় অঞ্চল বা ওই দিকের অঞ্চলে কিন্তু গারোরা বসবাস করে, ঠিক আছে। এছাড়াও অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী ওখানে বসবাস করে। তো তাদের কিন্তু কালচার কিন্তু একরকম, আমাদের কালচার কিন্তু একরকম। সো আমরা সেখানে কিন্তু দেখতে পেলাম শুরুতেই কি, তাদের সামাজিক রীতিনীতির মধ্যেও বেশ কিছু পরিবর্তন আছে আমাদের তুলনায়। ওকে, তারপর কি বুঝতে দেখা হচ্ছে, অন্বেষার অনেক দিন পর আজ কিছু লিখতে ইচ্ছে করছে। তার একটা ডায়েরি আছে, সেখানে তার বিশেষ মুহূর্তগুলো লিখে রাখে, কিন্তু যখনই লিখতে বসে তার নিজের ভাষায় লিখতে পারে না, কারণ গারো ভাষায় লেখার জন্য বর্ণমালা নেই। এই যেমনটা আমি বলতেছিলাম যে ময়মনসিংহ এই গারো পাহাড় এলাকায় কি হয়, গারোরা বসবাস করে, গারো আদিবাসীরা। সেখানে কিন্তু বলে দিল যে গারো ভাষায় লেখার জন্য বর্ণমালা নেই, ঠিক আছে। তার মানে বুঝতে পারলাম তারা গারো অধিবাসী বা গারো আদিবাসী, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাও একটা ডিফারেন্স দেখো, আমরা যারা বাঙালি আছি, আমরা যারা বাঙালি বলে নিজেদেরকে দাবি করি, তো আমাদের একটা লেখার জন্য কিন্তু বর্ণমালা আছে, যে বর্ণমালা আমরা পড়াশোনা করতেছি বা আমি কথা বলতেছি, ঠিক আছে, সেটা কিন্তু ওদের নাই। সো এটা একটা ডিফারেন্স। আহা, যদি বাংলায় কি বলেছে, আহা যদি নিজের ভাষায় লেখা যেত, তারপরও সে লিখবে যে ভাষা স্কুলে কলেজে শিখেছে, সেই বাংলা ভাষাতেই। ডায়েরি খুলতেই অন্বেষার নানির কথা মনে পড়েছে। নানির অনেক ইচ্ছা ছিল তার বিয়ে দেখার। বিয়েতে রেড়ে গান সহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, ঠিক আছে। গারো সম্প্রদায়ের রীতি অনুসারে ভিন্ন গোত্রের ছেলেকে বিয়ে করতে হয়, মিন্টুও ভিন্ন গোত্রের, ঠিক আছে। এই যে গোত্রের ব্যাপারটা দেখো, তারপর দেখো যে রেড়ে গানের কথাটা বলছে। আমরা কিন্তু এরকম কোনো নাচ গান কিন্তু হয় না, মুসলিম বিয়েতে সেরকম কোনো নাচ গান হয় না, এখন যা হয় সেটা আলাদা হিসাব, কিন্তু সেটা কিন্তু আমাদের কালচারের মধ্যে নাই, মানে ধর্মীয় রীতিনীতির মধ্যে নাই কিন্তু। সো রেড়ে গান কি আমরা জানি না, তাদের গানে কি হয়। তারপর দকমান্দা তারা পরে বিয়ে করে। আমাদের বিয়ের পোশাক যদি বলি, মেয়েরা নর্মালি শাড়ি পরে, ছেলেরা কি পায়জামি মানে পাঞ্জামা পরে, ঠিক আছে। এইটাই, মানে পাঞ্জাবি পায়জামা পরে, এটা তাদের ব্যাপার। আর তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা ট্রেডিশনাল ড্রেস আছে। আচ্ছা, ছোটবেলায় অন্বেষা একদিন নানিকে জিজ্ঞেস করলো, নানি তুমি নানাকে কি উপহার দিয়েছো বিয়েতে। মানে নানি তুমি নানাকে কি উপহার দিয়েছো বিয়েতে, নর্মালি এখানে কি হয়, ছেলে মেয়েকে উপহার দেয়, এখানে মেয়ে ছেলেকে উপহার দিচ্ছে, ঠিক আছে। নানি তাকে একটি আংটি দেখিয়ে বললেন, এটা উপহার দিয়েছিলাম। অন্বেষা বলল, এটা তো অনেক সুন্দর। নানি বলল, তোমার বিয়েতেও তোমার বরকে এই আংটি দিলে কেমন হয়, ঠিক আছে। তো নানি বলল, আমি তোমার নানাকে এটা উপহার দিয়েছিলাম, তুমি তোমার বরকে এটা উপহার দিও।
সেদিন খুব লজ্জা পেয়েছিল অন্বেষা, আজ নানির দেওয়া সেই আংটি দিয়েই সে চার চেয়ে বরকে গ্রহণ করবে তার জীবনে। ঠিক আছে, ওকে। সো মোটামুটি আমরা দেখলাম এখানে যে সমুদ্র তীরবর্তী জেলে সম্প্রদায় আর গারো গোষ্ঠী, এদের মাঝখানকার এখন আমাদের ঐতিহাসিক প্রেক্ষাপট আর সামাজিক প্রেক্ষাপট যে জিনিসটা আছে সেটা আমাদেরকে এখন এখানে ডিফারেন্সিয়েট করে দেখাইতে হবে ছকের মধ্যে। সো এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো আমাদের লাইভ ক্লাসে। ঠিক আছে, অনুশীলনী 1, অনুশীলনী 2 কাজ যা আছে এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমরা লাইভ ক্লাসে কথাবার্তা বলবো। বাট আমার মনে হয়, আশা করি তোমাদেরকে আমি জিনিসটা বুঝাইতে পারছি। নর্মালি আমরা যখন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়টা পড়ি, আমরা একটু খুব মানে অতটা জৌলুস নিয়ে পড়ি না, যেমন আমরা অন্য বিষয়গুলো পড়ি। আমাদের কাছে সাবজেক্টে খুব বোরিং লাগে, মনে হয় আরে কি আছে এটা, নর্মালি জাস্ট পড়ে যাই, শেষ করে যাই, মুখস্থ করি। তো মুখস্থ করার চেষ্টাটা কি করে, আমাদের যে প্রতিভাটা আছে এটাকে ধ্বংস করে। আর নতুন শিক্ষাক্রম কিন্তু মুখস্থ নির্ভর না। নতুন শিক্ষাক্রম হলো কি, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ঠিক আছে, তো আমরা যখন এই যে ব্যাক স্টোরিগুলো সহ বা কি হচ্ছে না হচ্ছে যে আশেপাশে জিনিসগুলো রিলেট করে পড়াশোনা করব, তখন কিন্তু আর মুখস্থ করার লাগবে না, একবার পড়লেই কিন্তু হয়ে যাবে বা মনে থাকা যাবে। ঠিক আছে, ওকে। সো এবার দেখেছি উদাহরণ হিসেবে বলা যায় যে আমরা এখানে জেলে সহজে এখানে আমরা দেখতে পাচ্ছি তার ওয়েট। তো আমরা ছিলাম কোথায়? আচ্ছা, সো এখানে আমাদের কাজগুলোর কথা বলছে। ওকে ওকে, এবার বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ দেখবো আমরা। ওকে, বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ দেখবো, ধাপগুলো দেখে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত এখানে শেষ করব। ওকে, আচ্ছা। সো এখন আমরা দেখব বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। ওকে, এখানে কি বলছে দেখো, যে ধাপ কি বলছে। ধাপ হলো এগুলো ধাপ, ধাপের সংক্ষিপ্ত বর্ণনা, তার উদাহরণ। সো প্রথমে আমরা কি প্রথম ধাপ কি, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা। সো আমরা যেই জিনিসটা নিয়ে অনুসন্ধান করব বা ইনভেস্টিগেশন করব, সেটার কি আমরা ধাপ নির্ধারণ করব, সেটাকে আমরা নির্ধারণ করব, বিষয়বস্তুটা নির্ধারণ করব যে কোন টপিকে আমরা ইনভেস্টিগেশন করব। ওকে, সো ধাপটির সংক্ষিপ্ত বর্ণনা কি, বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করব। ওকে, ফাইন। আচ্ছা, উদাহরণ কি, যেমন আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন। ঠিক আছে, এখন আমার এলাকার সামাজিক উপাদানের যদি পরিবর্তন চিন্তা করি, পরিবর্তন হয় কিসের সাপেক্ষে? পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে। ঠিক আছে, এখন সামাজিক উপাদান যদি আমি কথা বলি, সামাজিক যেমন রাস্তাঘাট, ঠিক আছে, সেটা হচ্ছে কিসের সাপেক্ষে? সেটা সময়ের সাপেক্ষে। তো আমরা যদি রাস্তাঘাট নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে, তো আমাদের আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের প্রথম যে উপাদানটা আমরা নিলাম সেটা হচ্ছে রাস্তাঘাট। ওকে, ফাইন। তো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা। 2 নম্বর ধাপ হলো কি, এখন এই অনুসন্ধানের জন্য প্রথম কাজ কি, বিষয়বস্তু নির্ধারণ করা। তো বিষয়বস্তু আমরা নির্ধারণ করছি রাস্তাঘাট, এবং 2 নম্বর কি হলো, এটার উপর কি প্রশ্ন তৈরি করা। এখন আমরা কিছু প্রশ্ন তৈরি করব। ঠিক আছে, সব প্রশ্ন তৈরি করব, এবং এটা যদি সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিই, আমরা কি করব, একাধিক প্রশ্ন তৈরি করব, শুধু একটা না, একাধিক প্রশ্ন তৈরি করব, তাহলে আমাদের অনুসন্ধানটা করতে সুবিধা হবে। তো আমাদের ফার্স্ট প্রশ্ন কি, দেখো এখানে কি করছে, যে আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল, যেহেতু আমরা তুলনা করব কার সাথে, সময়ের সাথে। ঠিক আছে, তো জিনিসটা কি, আগে কিরকম ছিল, আগে। তারপর 2 নম্বর প্রশ্ন কি হবে, বর্তমানে কিরকম আছে। এইটা মনে করো, যদি মনে করো কোনো ছবি থাকে বা কোনো এলাকার বয়োবৃদ্ধ মানুষজন থাকে, তারা কিন্তু এটা নিয়ে বলতে পারবে। ওকে, সো আমার উপাদান কি ছিল, রাস্তাঘাট। তারপর কি ওইটা আমি কি করব, প্রশ্ন করব, প্রশ্নটা কি ছিল, আগে কিরকম ছিল, বর্তমানে কিরকম আছে। আচ্ছা, 3 নাম্বার দেখি আমরা তথ্যের উৎস নির্বাচন করা। এখানে কি বলছে দেখো, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য কোথা থেকে সংগ্রহ করতে পারি তা নির্বাচন করতে হবে। আচ্ছা, এখন আমি এটার জন্য তথ্য কোথা থেকে পাইতে পারি নির্ধারণ করতে হবে। এখন দেখো, এলাকার রাস্তাঘাটের আগের ও বর্তমানের অবস্থা জানার জন্য আমি যেটা বললাম তোমাকে, এলাকার বয়স্ক লোক থেকে নির্ধারণ করব, কারণ তারা ভালো বলতে পারবে। কারণ মনে করো তুমি চিন্তা করতেছো যে আজ থেকে 20 বছর আগে এলাকার রাস্তাঘাট কেমন ছিল, বরং আজকে এলাকার রাস্তাঘাট কীরকম। এখন তোমার বয়স তো আর 20 বছর না, তাই না? মনে করো তোমার বয়স হার্ডলি 14, 15 বা 16, ঠিক আছে, এরকম কিছু একটা হবে। সো মনে করো এই জন্য কী করতে হবে, তোমার তখন জন্মও হয়নি, বা ধরলাম তুমি ওটাও বাদ দিলা, তুমি চিন্তা করলো আজ থেকে 10 বছর আগের রাস্তাঘাট কীরকম ছিল। 10 বছর আগে তুমি ছিল একটা আন্ডা বাচ্চা, ঠিক আছে, আন্ডা বাচ্চা, ঠিক আছে, মা মা করে ঘুরে বেড়াইতা, কেবল হাঁটতে শিখছো, কথা বলতে শিখছো, দৌড়াদৌড়ি করতেছো, ঠিক আছে। তো তোমার আর কি ওই সময়কার স্মৃতি থাকার কথা না, কীরকম ছিল, তুমি এইগুলা তখন তোমার মাথায় ছিল না। ওকে, তোমার তখন মাথায় ছিল একটা বেলুন কিনবো, একটা খেলনা নিবো, ট্যাপ করে শব্দ করে বাসি কিনবো, ঠিক আছে। তো তখন তোমার মাথায় স্মৃতিতে এগুলো আসবে। সো বয়স্ক লোককে জিজ্ঞেস করব, তারপর কতজনের কাছ থেকে তথ্য নিব এবং তা নির্ধারণ করবো, এবং এলাকার যে সকল মানুষজন আছে তাদেরকে একটু কথাবার্তা বললেই হয়ে যাবে। এছাড়াও কি করতে পারি, বিভিন্ন বই, জার্নাল, ম্যাগাজিন, মিউজিয়াম, এখানে কি তথ্য সংগ্রহ করতে, তথ্য বলতে কোন ছবি তোলা থাকে বিভিন্ন সময়, ঠিক আছে, যে নিউজ প্রতিবেদন হয়, কখন সময় দেখি আমরা
যে নিউজ প্রতিবেদন হয়, ছবি তুলে রাখে সাংবাদিকরা, তাদের কাছে গেলে আমরা তখন একটা ভিজুয়াল দেখতে পারবো সহজেই, ঠিক আছে, যে কীভাবে আর কি চেঞ্জটা হয়েছে। তারপর দেখি পরবর্তী দেখি যে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ করব। এখন আমরা কীভাবে নিব তথ্যটা সংগ্রহ? প্রথমত কী করলাম, টপিক নিয়ে সিলেক্ট করলাম। 2 নাম্বার কী করলাম, ওইটার উপর কোশ্চেনার রেডি করলাম। 3 নাম্বার হলো ওই কোশ্চেনের উত্তর কেমন নিব সেটা সিলেক্ট করলাম। এখন আমরা কি করব, এবার পদ্ধতিটা মানে করব যে কার থেকে নিব এটা সংগ্রহ করলাম। এবার কিভাবে নিব তাদের কাছ থেকে, ঠিক আছে। আমি যদি বয়স্ক ব্যক্তির কাছে যাই, আমি যদি মিউজিয়ামে যাই বা সংবাদপত্র অফিসে যাই, ঠিক আছে, কীভাবে নিতে পারি? তো এখানে বলছে কি, তথ্য সংগ্রহের জন্য আমরা দলীয় আলোচনা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ ইত্যাদি পদ্ধতি গ্রহণ করতে পারি। মনে করো এখন দলীয় আলোচনা কীরকম হতে পারে? কয়েকজন মিলে তোমরা দলবদ্ধভাবে আলোচনা করলা। তারপর মনে করো এলাকার কোনো ব্যক্তির কাছে গেলা, তাকে নিয়ে তাকে সহ আলোচনা করলা। সাক্ষাৎকার পদ্ধতি কীরকম হতে পারে? যে প্রশ্নটা রেডি করছো, র্যান্ডম কারো কাছে গেলা, গিয়ে তাকে সাক্ষাৎকার করে প্রশ্ন জিজ্ঞেস করলা, ঠিক আছে, যে এই রাস্তা 20 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, এরকম করে। বা পর্যবেক্ষণ করতে পারো। পর্যবেক্ষণ কি? এই যে বললাম, পুরানো নথি ঘাটা, বিভিন্ন জার্নাল, পত্রিকা, তারপর মিউজিয়ামে গিয়ে সেখানকার ছবি টবি দেখা, ঠিক আছে, তাহলে মনে করো বুঝতে পারবা। তারপর কি, এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য প্রশ্নমালা তৈরি করে সাক্ষাৎকার নেওয়ার পদ্ধতি নির্ধারণ করবো, যে আমরা কীভাবে সাক্ষাৎকার নিব। ওকে ভাই। তো সময় ও বাজেট নির্ধারণ করবো, এটা একটা ওয়ান অফ দ্য ক্রুশাল পার্ট। আমরা হয়তো চিন্তা করি যে এটার জন্য বাজেট কীভাবে নির্ধারণ করতে পারে, সময় কেন করতে পারে। আমি তো র্যান্ডম গেলাম, যাই জিজ্ঞেস করলাম, দাদু কী অবস্থা, মসজিদে গিয়ে জিজ্ঞেস করলাম যে এটা আগে কেমন ছিল এখন কেমন আছে, বলে দেন, শেষ না, এমনটা সহজ না। এটা জাস্ট আমরা একটা ছোট উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সায়েন্টিফিক স্টেপ। তুমি এই স্টেপ অনুসরণ করে যে কোনো গবেষণা করতে পারবা, যে কোনো সামাজিক বিজ্ঞান রিলেটেড যে কোনো গবেষণা তুমি এখানে করতে পারবা। সো এই জন্য জিনিসগুলো ইম্পর্টেন্ট। এটা মনে করো একটা ছোট্ট পরিসরে তুমি তোমার করলা, তুমি যখন একটা বড় পরিসরে কাজ করবা, ঠিক আছে, বড় পরিসরে যখন কাজ করবা তখন কিন্তু তোমার সময়টা লাগবে, সময় ডিটারমিন করতে লাগবে। তুমি 6 মাস নিয়ে করবা না 1 বছর নিয়ে করবা, তার মনে করো তোমার বাজেট লাগবে অবশ্যই। ওভারঅল ইন দ্য টাইম তোমার চলতে ফিরতে যাইতে আসতে একটা খরচ আছে না, সেটা লাগবে। আচ্ছা দেখো, যে অনুসন্ধানে কাজ পরিচালনার জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন আছে কিনা এবং কতটুকু সময় লাগতে পারে তা নির্ধারণ করব। যদি এই কাজের জন্য আমাদের কোনো অর্থের প্রয়োজন না হয় তাহলে নাই, দরকার নেই। কিন্তু এমন অনেক কাজ আছে যেগুলোর জন্য অর্থের প্রয়োজন হইতে পারে, ঠিক আছে, এই জন্য এই স্টেপটা রাখা। তো অনুসন্ধানে কাজ পরিচালনার জন্য কোনো অর্থের প্রয়োজন হবে কিনা তা নির্ধারণ করব। যদি অর্থের প্রয়োজন হয়, ন্যূনতম কত টাকার মধ্যে আমরা অনুসন্ধানী কাজটি করব তার একটা হিসাব তৈরি করব, ঠিক আছে। মনে করো তুমি এলাকায় কোনো একটা গবেষণা করলা, ঠিক আছে, এখন এটার জন্য মনে করো কি হইতে পারে, মনে করো তোমাকে পর্যবেক্ষণ করতেছো, সেক্ষেত্রে মনে করো ওভারঅল যাতায়াতের কস্টিং হইতে পারে। ধরলাম তুমি এই কাজটার জন্য আমরা একটা বাজেট হিসাব করব, ঠিক আছে, কি হইতে পারে, সময়। মনে করো তুমি চিন্তা করলা যে এলাকার 10 জন ব্যক্তির কাছ থেকে তুমি সাক্ষাৎকার নিবা, 10 জন ব্যক্তির তালিকা তৈরি করলা, এবং সে সাথে এটাও ঠিক করলা যে তুমি মিউজিয়ামে যাবা, এলাকার লোকাল পত্রিকা অফিসে যাবা, সেখান থেকে তথ্য সংগ্রহ করবা। এখন এটার জন্য কি করতে হইতে পারে, 10 জন ব্যক্তির কাছে তুমি যাবা, তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছতে হবে। ধরলাম ইন দ্য মিন টাইম তোমার রিক্সা ভাড়ার কস্টিং যেটা ছিল সেটা বাজেটে আমার অ্যাড হইলো। তারপর তুমি মিউজিয়ামে গেলা, মিউজিয়ামে গিয়ে মিউজিয়ামের তো ছবি তোলা নিষেধ, ঠিক আছে, তো মনে করো সেখানে তুমি জাস্ট দেখলা, ইনফরমেশন নিলা। তারপর মনে করো তুমি পত্রিকা অফিসে গেলা, এলাকার পত্রিকা অফিসে, সেখানে গিয়ে পুরানো নথি পাইলা, সেটা এখন মনে করো ছবিও পাইলা সেখানে। এখন তোমাকে একটা ফটোকপি করতে হবে, সেখানে তোমার বাজেট খরচ হবে, ঠিক আছে। তারপর তুমি সব কিছু অ্যাসেম্বল করে রিপোর্ট যখন তৈরি করবা, তার জন্য তোমার একটা খরচ হবে সেখানে। এবং ওভারঅল এই কাজটা করতে কত সময় লাগতেছে, 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ, ঠিক আছে, সেটার জন্য তোমার সময় নির্ধারণ করলো। সো মোটামুটি এভাবে করে কিন্তু আমরা কাজটা করতে পারবো। সো অনুসন্ধানী কাজটি কত সময়ের মধ্যে সম্পন্ন করব তারও আমরা পরিকল্পনা করব। সো এইভাবে মোটামুটি পরিকল্পনা করলেই কিন্তু জিনিসগুলো কিন্তু হয়ে যাবে। তারপরে স্টেপটা কি, তারপরে স্টেপটা হলো তথ্য সংগ্রহ করা। এখন এই যে জিনিসটা কাজ করতেছি, নেক্সট কাজ হবে কি, সময় এবং বাজেট নির্ধারণের পর তথ্য সংগ্রহ করা। এই ধাপে নির্বাচিত তথ্যের উৎস ও তথ্য সংগ্রহের পদ্ধতি অবলম্বন করে তথ্য সংগ্রহ করব। ওকে, আমরা এর আগে কিন্তু তথ্য সংগ্রহ করার পদ্ধতি নির্ধারণ করেছি। তো যেই পদ্ধতি নির্ধারণ করছি সেই অনুযায়ী আমরা করব। সো বেসিক্যালি এবার আমাদের ফিল্ড ওয়ার্ক শুরু। তো আমরা এর আগে যাদের লিস্ট করছি, যেভাবে প্রশ্ন করব ঠিক করছি, যেগুলো প্রশ্ন ঠিক করছি, ওগুলো এবার হাতে কলমে করার ব্যাপার, ঠিক আছে। এলাকার রাস্তাঘাটের পরিবর্তন সম্পর্কে তথ্য নেওয়ার জন্য বয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নিয়ে প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করব, ঠিক আছে। এবং তারপর তারা যে প্রশ্নগুলো উত্তর দেবে সেগুলো আবার নোট ডাউন করতে হবে আমাদেরকে। ওকে, আচ্ছা, এই আর কি। তবে তথ্য সংগ্রহের সময় আমরা টেপ রেকর্ডের ব্যবহার বা খাতায় নোট করে রাখতে পারি, তবে অবশ্যই তথ্যদাতার কাছ থেকে অনুমতি নিয়ে এই কাজটি করতে হবে, ঠিক আছে। আগে তার কাছে বলতে লাগবে যে আমি এই উদ্দেশ্যে এই কাজটা করতে যাচ্ছি, আপনার অনুমতি আছে কিনা।
আমি যদি আপনার ভয়েস রেকর্ড করি আপনার সমস্যা আছে কিনা, বা আমি যদি খাতায় কলমে লিখে কাজটা করে আপনার অনুমতি আছে কিনা, ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে শুনে সেখানে কিন্তু তার অনুযায়ী কাজ করতে হবে। পরের স্টেপটা কি দেখো, পরের স্টেপটা হলো তথ্য বিশ্লেষণ করা। সো এখন আমার কি হলো, আমার তথ্য সংগ্রহ করাও শেষ, তথ্য সংগ্রহ করাও শেষ। আমার পরবর্তী কাজ হবে কি তথ্যটাকে বিশ্লেষণ করা, যে একটু দেখা আসলে বেসিক্যালি যে তথ্যটা কতটুকু দিচ্ছি সেটা ঠিক আছে কিনা, বা বাকিদের সাথে কোনো অপ্রাসঙ্গিক উত্তর আছে কিনা, সবার উত্তরগুলো মিলতেছে কিনা, কাছাকাছি হচ্ছে কিনা, সেই জিনিসগুলো খুঁজে বের করা। সো সংগৃহীত তথ্য পড়তে হয়, প্রয়োজনীয় তথ্যের মধ্যে যেগুলো প্রয়োজনীয় তথ্য তা নির্বাচন করতে হয় এবং সাজাতে হয়, অথবা হিসাব নিকাশ করে গ্রাফ বা চার্ট আকারে প্রকাশ করতে হয়। এখানে কাজ হচ্ছে আরেকটা দেখো যে কি তথ্য তার প্রশ্নের উত্তরের মাধ্যমে তথ্য প্রদান করেন, তিনি অপ্রাসঙ্গিক অনেক তথ্য দিতে পারেন, ঠিক আছে, এই জিনিসটা দেখো, অপ্রাসঙ্গিক অনেক কথা বলতে পারে, তাই আমরা অনুসন্ধানের বিষয়বস্তুর সঙ্গে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করে সেটা আমাদেরকে সাজাতে হবে। মানে আমি তো ফিল্টারিং করে অনেক কিছু পাইতে পারি। মনে করো একটা প্রশ্নের উত্তর একজনের দেওয়া একরকম হবে, অন্য একটা ব্যক্তির সেই উত্তরটা দেওয়ার ধরনটা কিন্তু আরেক রকম হবে। সো কখনোই সেটা ম্যাচ করবে না। এই জন্য সেখান থেকে আমাকে ফিল্টার করতে হবে দুজনের কথার মধ্যে মিলের পার্টটুকু কী কী আছে, বা কোন পার্টটুকু আমার কাজের জন্য জড়িত, কোন পার্টটা জড়িত না, ঠিক আছে, এতটুকুই। ওকে, ফলাফল সিদ্ধান্ত গ্রহণ। তোমার ওভারঅল এই যে বিশ্লেষণ করলাম তথ্যটা, এখান থেকে আমাকে একটা ফলাফলে বা সিদ্ধান্ত গ্রহণে আসতে হবে। কি বলতে, তথ্য বিশ্লেষণ করে যে উত্তর খুঁজে পাওয়া যায় সেটাই অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। ওকে, সো আমরা আমাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এলাকার রাস্তাঘাট আগের ও বর্তমান অবস্থা সম্পর্কে যে উত্তর পাবো সেটি হচ্ছে আমাদের অনুসন্ধানী পদ্ধতির ফলাফল। এই ফলাফলের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব আমাদের এলাকার রাস্তাঘাটের কীরকম পরিবর্তন হচ্ছে। তো আমরা মোটামুটি এই যে বিশ্লেষণ করার পরে একটা বুঝতে পারবো যে চেঞ্জেসটা কীরকম আসছে, তাহলে কিন্তু আমরা ওই অনুযায়ী ডিসিশন নিতে পারবো। ওকে, তারপর কি হবে, তারপরে লাস্ট পার্ট হবে আমাদের এই যে ফলাফলটা আছে সেটা আমাদের অন্যদের সাথে আমরা শেয়ার করব, উপস্থাপন করব এবং শেয়ার করব, ঠিক আছে। এবং এই যে ফলাফলটা পাইলাম এটা শেয়ার করার বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে। এখন যদি টিচার আমাদের কোনো দলগত কাজ দেয়, দিয়ে বলে গ্রাফ চার্ট করে, ঠিক আছে, যে পেপার, পোস্টার, নাটিকা, ছবি, চার্ট ইত্যাদি উপস্থাপন করতে পারে। এখন ডিপেন্ডিং তোমার টিচার কীভাবে বলবে সেই অনুযায়ী তুমি উপস্থাপন করবা, সেটা ম্যাগাজিনে বা ক্লাসে প্রতিবেদন আকার মানে জমা দিতে পারো, ঠিক আছে। সো আমরা আমাদের সংগৃহীত তথ্য থেকে এলাকার রাস্তাঘাট আগে কেমন ছিল এবং বর্তমানে কেমন সেটা তুলে ধরতে একটি ছোট্ট প্রতিবেদন লিখতে পারি, এবং এছাড়াও ছবি এঁকে বা পোস্টারে লিখে বা ছোট গল্প আকারে মৌখিক উপস্থাপন করতে পারি। সো আজকের ক্লাস মোটামুটি আমাদের এখানে শেষ। তো আমি তোমাদের একটা কাজ দিই, যেহেতু আমরা ওভারঅল একটা বড় জিনিস শিখলাম, ঠিক আছে, তোমার মনে হতে পারে ভাইয়া এগুলা কী শিখালো কী বললো, ঠিক আছে, আমার লাইফে কোনো কাজে আসবে না, বাট এই বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির তোমাদের জীবনে খুবই কাজে লাগবে। অ্যাটলিস্ট তোমাদের রিসার্চ ফিল্ডে যেতে চাও, ডিপেন্ডিং অন তোমরা যেই বিষয়ে পড়াশোনা করো না কেন, তুমি ফিউচারে যেই সেক্টরে পড়াশোনা করো না কেন, তোমার সেক্টরের সাথে রিসার্চ কিন্তু জড়িত। তো তোমরা যারা রিসার্চার হতে চাও ফিউচারে, তাদের জন্য কিন্তু এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ। সো এখানে তোমার কাম হবে কি, তোমার বাড়ির কাছে এখানে থাকবে, তোমার এলাকার যে কোনো সামাজিক উপাদান তুমি নাও, তারপর সেটার কি পরিবর্তন হয়েছে সেটা তোমরা দেখো, সময়ের অনুপাতে এলাকার যে কোনো একটা সামাজিক উপাদানের পরিবর্তন কি আছে সেটা তুমি আমাকে একটা এরকম ছকের আকারে তুমি উপস্থাপন করো, অথবা তুমি যেভাবে পারো, এটা ডিপেন্ডিং অন ইউ। আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম, ঠিক আছে, তোমরা চাইলে একটা খাতার মধ্যে লিখে করতে পারো, তোমরা চাইলে সেটা সাজায় লিখতে পারো, তোমরা চাইলে পাওয়ার পয়েন্ট স্লাইড বানাতে পারো, বা তোমরা চাইলে একটা যে কোনো কিছু, এনিথিং গোস, তোমার মাথায় যে আইডিয়া আসে, ঠিক আছে, সেটা করো, করে বেসিক্যালি গ্রুপের মধ্যে শেয়ার করে দাও, বাকিদেরকে দেখাও, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের কিন্তু এটা শেষ হয়ে যাবে। সো আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। আমরা এই অধ্যায়ের বাকি পার্টটুকু পরে ক্লাসে আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব ক্লাসের মধ্যে পড়াটা করে ফেলার এবং প্রত্যেকটা শব্দকে অনুভব করার। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।